বেদাঙ্গ এই শব্দটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত, কিন্তু বেদাঙ্গ কি, বেদাঙ্গর প্রয়োজনীয়তা কোথায়, বেদাঙ্গ এই শাস্ত্র তৈরি হয়েছিল কেন, আমরা আজকের আলোচনায় জেনে নেব সেই সকল কথা। নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয়, কোনো না কোনো আখ্যান, কোনো না কোনো চরিত্র, কোনো না কোনো সংস্কার নিয়ে কথা বলছি। সেই সকল কথাই বলছি, আমরা সেই সকল আলোচনাই করছি, যার মধ্যে দিয়ে আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য বুঝতে পারি, যার মধ্যে দিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের যে দর্শন, সেই দর্শন বুঝতে পারি। সেই দর্শন থেকে কেবল আমাদের দর্শন নয়, সেই আমাদের ধর্মের ধর্মীয় দর্শন নয়, সেই দর্শন আমাদের এই রাষ্ট্রের দর্শন, ভারতবর্ষের দর্শন। যে দর্শন আমাদেরকে শেখায় সহনশীলতা, ধৈর্য, যে দানশীলতা, অহিংসা, সেই দর্শনের চর্চা আমরা করি, সেই হিন্দু ধর্মের চর্চা আমরা করি। আশা করি আপনাদের ভালো লাগছে। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কাছে যেমন ভাবে নোটিফিকেশন পৌঁছে যাবে আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি, ঠিক তেমন ভাবেই আমরা উৎসাহিত হই, কেননা আমাদের এই উৎসাহতে নির্ভর করেই আমরা এগিয়ে চলেছি। আপনারা যে উৎসাহ দিচ্ছেন সেটিই আমাদের পাথেয়, সেই পাথেয়কে নির্ভর করেই আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। আমরা দুটি গ্রন্থ পাঠ করছি, প্রতি সোমবার আমরা পাঠ করছি স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ডম। আশা করি আপনারা শুনেছেন, যারা এখনো শোনেননি প্লে লিস্টে সেটি দেওয়া আছে, আপনারা শুনে নিতে পারেন। এবং আগামী রোজ সোমবার আমরা আবার সেটি পাঠ করব। আর প্রত্যেক দিন দুপুর বেলা আমরা পাঠ করছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই রামকৃষ্ণ কথামৃতেরও যতটুকু পাঠ হয়েছে সেটি আমাদের দেওয়া রয়েছে প্লে লিস্টে, আপনারা শুনে নিতে পারেন এবং আজ থেকে আপনি শুরু করতে পারেন নতুনভাবে শোনা। প্রত্যেক দিন আমরা দুপুরবেলা এই পাঠটি করছি। আশা করি আপনাদের ভালো লাগছে, আর আপনারা যে উৎসাহ দিচ্ছেন সেই উৎসাহকে নির্ভর করেই আমরা আজকে বেদাঙ্গের কথা বলবো। আমরা এর আগে বেদের কথা বলেছি, আমরা উপনিষদের কথা বলেছি, আমরা উপনিষদ পাঠ শুরু করেছি। আশা করি আবারও বলি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনারা যদি সঙ্গে থাকেন, আমরা যেটুকু জানতে পারি আমাদের এই ধর্মের সম্পর্কে, আমাদের এই হিন্দু ধর্মের মাহাত্ম্য সম্পর্কে, সেটুকু আমরা আপনাদের জানানোর চেষ্টা করি। আমরা জানি আপনারা সেই সকল বিষয় জানেন, তারপরেও আমরা জানাতে চেষ্টা করি। তার কারণ যদি নতুন কিছু আপনাদেরকে জানাতে পারি এবং তাতে আমরা উৎসাহিত হব এবং আমরা কিছুটা সমৃদ্ধ হব। এই যে আমাদের ধর্ম আমাদেরকে সমৃদ্ধ করে তুলছে, তার উপর নির্ভর করেই আজকে আমরা কথা বলছি বেদাঙ্গ নিয়ে। এই বেদাঙ্গ এই শব্দটি আমরা পরিচিত, এই শব্দটির সঙ্গে বেদ যেমন পরিচিত, কথায় কথা বলতে বেদ বেদাঙ্গ পাঠ করা প্রয়োজন, বেদ বেদাঙ্গ উপনিষদ পাঠ করা প্রয়োজন। তা এই বেদাঙ্গ শব্দটি কিন্তু সঙ্গে আমাদের সেই বহু দিন ধরে, সেই ছোটবেলা থেকেই যারা আমরা সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী, যারা এরকম একটি ধর্মীয় পরিমণ্ডলে আমরা বড় হয়েছি, তারা এই বেদাঙ্গ শব্দটির সঙ্গে পরিচিত। কিন্তু আমরা অনেকেই এই বেদাঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়টা জানি না। আজকে খুব বৃহৎ পরিচয় আমরা কিছু দেব না, আমরা একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করছি। দেখুন, বেদাঙ্গ এই শব্দটির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এর অর্থ। বেদাঙ্গ অর্থাৎ বেদের অঙ্গ। কি কি এবং কেন অঙ্গ সেইটি আমরা একটু জেনে নিই। বেদাঙ্গ কোনগুলি? বেদাঙ্গ হচ্ছে 6টি: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ। এই যে 6টি বেদাঙ্গকে কি হয়? বেদের স্বরভঙ্গ বা 6টি অঙ্গ বলা হয়। এই বেদের যে কেন বেদাঙ্গ প্রয়োজন হয়েছে? বেদাঙ্গর প্রয়োজন হয়েছে বেদের যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ, এগুলি যথারীতি পাঠের,
তাদের অর্থবোধের এবং বিনিয়োগের সহায়ক গ্রন্থ হচ্ছে, বা সেগুলোকে বোঝার জন্য এই বেদাঙ্গর, এই শাস্ত্র, স্বরশাস্ত্রর প্রয়োজন হয়েছিল, তৈরি হয়েছিল। তা একটি মানুষকে বা এই জীবপুরে যা আছে, যা কিছু আছে, সেইগুলো বুঝতে গেলে, তাকে তার পরিচয় নিতে গেলে তার অঙ্গ সম্পর্কে জানা প্রয়োজন। তা সেই রকমই আমাদের বেদের এই যে শব্দবোধ, অর্থবোধ, ক্রিয়ার সঙ্গে মন্ত্রের কি সম্বন্ধ, কি সম্পর্ক, পাঠের রীতি কি হবে, এই যে প্রভৃতি ব্যাপারে অপরিহার্য হচ্ছে এই বেদাঙ্গ, এবং এগুলো বুঝতে সহায়তা করে হচ্ছে, বা বোঝার জন্য এই বেদের এই বেদাঙ্গ তৈরি হয়েছিল, এবং এর নাম দেওয়া হয়েছে বেদাঙ্গ। এক একটি অঙ্গের দ্বারা এক এক প্রকার প্রয়োজন সাধিত হয়েছে। এই এক একটি অঙ্গ কি, অর্থাৎ বেদের এক একটি অঙ্গ অর্থাৎ বেদাঙ্গ কি, কেন এক একটি অঙ্গের আলাদা আলাদা নামও দেওয়া হচ্ছে। শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, এগুলির আবার বেদের কোনটি কি সেটি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? 6টি বেদে অঙ্গকে 6টি অঙ্গ রূপে যে বর্ণনা দিয়েছেন পাণিনি তার শিক্ষা নামক যে শাস্ত্র, সেই শাস্ত্রে বা অঙ্গে তিনি লিখছেন, ছন্দ পাদৌ তু বেদস্য হস্ত কল্প নহত পাঠত্বে জ্যোতিষাময়নং চক্ষু নিরুত্তং সৌত্র মুচ্যতে। শিক্ষা ঘ্রাণনং তু বেদস্য মুখং ব্যাকরণং শ্রীতম তস্যম সাংগোধিতৈব ব্রহ্মলোকে মহীয়তে। অর্থাৎ তিনি বলছেন, ছন্দ হলো বেদের পদদেশ, কল্প হচ্ছে বেদের হস্তযুগল, 2 হাত, জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু, অর্থাৎ জ্যোতিষের মধ্যে দিয়ে বেদ দেখে, নিরুক্ত হচ্ছে কর্ণ, শিক্ষা হচ্ছে নাসিকা, এবং ব্যাকরণ হচ্ছে বেদের মুখ। এই 6টি অঙ্গ সহ যদি আমরা বেদ অধ্যয়ন করি তবে আমাদের ব্রহ্মলোক প্রাপ্তি হবে। অঙ্গ ব্যতীত যেমন শরীরধারীর পরিচয় অসম্ভব, সেরকমই বেদাঙ্গ ব্যতীত বেদের সম্পূর্ণ পরিচয় সম্ভব নয়। এই কথা বলছেন সেই পাণিনি। এবার আসুন আমরা এই গ্রন্থ সম্পর্কে বা এই শাস্ত্র বা এই অঙ্গগুলি সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। শিক্ষা, প্রথমেই আমরা কথা বলবো শিক্ষা এই অঙ্গটি নিয়ে। 6 বেদাঙ্গের মধ্যে কিন্তু শিক্ষাকেই প্রথম স্থান দেওয়া রয়েছে, কেননা শিক্ষা যদি না হয় তাহলে তো আমরা কিছুই বুঝতে পারবো না, মানে কিভাবে আমরা বেদ পড়ব সেইটি কিন্তু এখানে বলা হচ্ছে। যে শাস্ত্রে বেদের বর্ণ, স্বর, মাত্রা ইত্যাদির যথাযথ উচ্চারণ শেখাচ্ছে এবং প্রয়োগ বিধি শেখাচ্ছে যে শাস্ত্র, তাকেই কিন্তু আমাদের শিক্ষা বলা হয়। প্রত্যেক বেদের কিন্তু পৃথক পৃথক আলাদা আলাদা শিক্ষা রয়েছে। তা তৈত্তিরীয় শাখার উপনিষদের সূচনাতে কি হচ্ছে, শিক্ষা ব্যাখ্যা মাম বলা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে শিক্ষা ব্যাখ্যা করিব, এই কথা কিন্তু প্রথমেই বলা হচ্ছে। দেখুন, বেদকে বলা হতো এই শিক্ষা শাস্ত্রের আরো প্রয়োজন কেন হলো, বেদকে কিন্তু শ্রুতি বলা হয়, কারণ বেদ একসময় শুনে শুনে চর্চা করা হতো। গুরু তার শিষ্য, শিষ্য তার প্রশিষ্য, প্রশিষ্য প্রশিষ্য, এইভাবে গুরু পরম্পরা চলতে হচ্ছে বেদের চর্চা। বেদ অধ্যয়ন গুরুমুখ থেকে শ্রবণ করেই পরম্পরাগতভাবে চলতো। গুরু যেরকম ভাবে উচ্চারণ করত, মন্ত্র যেভাবে উচ্চারণ করত, শিষ্যও ঠিক সেইভাবে উচ্চারণ করত। তা অশুদ্ধ যখন উচ্চারণ হয় তখন কি হয়, মন্ত্রের অর্থকেও অশুদ্ধ করে দেয়। আর তাই কেমন ভাবে উচ্চারণ হবে, কেমন ভাবে উচ্চারিত হলে সেই মন্ত্র শুদ্ধ হবে, এইটি বোঝানোর জন্য, এবং সুর করে পড়তে গেলে কোনটি উপরের দিকে উঠবে, কোন মন্ত্র একটু মধ্যম ভাবে উচ্চারিত হবে, কোন মন্ত্র একটু নিম্ন স্বরে উচ্চারিত হবে, এই সকল বোঝাতেই এই শিক্ষা গ্রন্থটি বা শিক্ষা শাস্ত্রটি প্রয়োজন হয়েছিল। আমরা উচ্চারণ ভেদে কি, আমরা উচ্চারণ ভেদে বেদের মন্ত্র
শুনতে পাই, উচ্চারণ ভেদ দেখতে পারি এবং অর্থেরও পরিবর্তন সাধিত হয়ে যায়। বেদ মন্ত্রে উচ্চারণের জন্য আমরা কি পাচ্ছি? 3টি স্বর আমরা পাই। বেদ মন্ত্র বা জানতে হয় 3টি স্বর, উদ্দাত, অনুদ্দাত এবং স্বরিত। পাণিনীয়, আমাদের বারবার পাণিনীয় শিক্ষা গ্রন্থটিতে ফিরে যেতে হয়, শাস্ত্রটির কথা বলতে হয়। পাণিনীয় শিক্ষায় বলা হচ্ছে উচ্চের উদাত্ত, অর্থাৎ যা উচ্চ স্বরে বলা হয় তাই হচ্ছে উদাত্ত স্বর। নিচের অনুদাত্ত, অর্থাৎ যা নিচু স্বরে বলা হয় তা অনুদাত্ত। আর সমাহার স্বরিত, অর্থাৎ যা মধ্যম স্বরে বলা হয় তাই হচ্ছে স্বরিত। এবং এখানে আমরা যেহেতু এটি মুখে বলছি তাই যদি আমরা লিখে দেখাতে পারতাম তাহলে সেটি সম্ভব হতো। কি হয়, এখানে বেদ স্বর মন্ত্রে স্বর অর্থাৎ চিহ্ন, একটি ছোট্ট হাইফেন, এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কোনটি উদ্দাত হবে, কোনটি অনুদ্দাত হবে এবং কোনটি স্বরিত হবে। এই উদ্দাত এতে কোনো চিহ্ন থাকে না, আর অনুদ্দাত এক্ষেত্রে কি হয়েছে, এই যেটি অনুদ্দাত হবে, যে মন্ত্রটি একটু উচ্চ স্বর মানে নিম্ন স্বরে হবে, সেখানে নিচের দিকে এই বর্ণের নিচের দিকে একটি ছোট্ট হাইফেন দেওয়া থাকে। আর স্বরিত এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে চিহ্নটি, ওই ছোট্ট হাইফেন চিহ্নটি অক্ষরের উপরের দিকে দাঁড়ানো অবস্থায় থাকে। যারা পুরোনো কালের গানের স্বরলিপি দেখেছেন, তারা গানের স্বরলিপির ক্ষেত্রে, কোনো কোনো গানের স্বরলিপির ক্ষেত্রে কিন্তু এইটি ব্যবহার করা হতো। এই গেল শিক্ষার একটি ছোট পরিচয় আমরা দিলাম। প্রসঙ্গত আমরা উল্লেখ করে দিই যে এর আগে আমরা শুরুতে বলেছিলাম প্রত্যেক বেদের জন্য আলাদা আলাদা শিক্ষা শাস্ত্রটি তৈরি হয়েছিল, কিন্তু আমরা এখন সেই সকল শিক্ষা যে শাস্ত্র সেটি আর পাই না। যে সকল শিক্ষা শাস্ত্রগুলি আমরা পাই সেটা হচ্ছে যজুর্বেদের জন্য আমরা যাজ্ঞবল্ক্য যে শিক্ষা গ্রন্থ সেটি পাই, অথর্ব বেদের জন্য মান্ডুকি শিক্ষা শাস্ত্র বা গ্রন্থ সেইটি পাই, আর সামবেদের জন্য নারদীয় শিক্ষা গ্রন্থ বা শাস্ত্র সেটি পাই। আর ঋগ্বেদের জন্য আলাদা কোনো শিক্ষা গ্রন্থটি আমরা এখন পাই না। যে পাণিনীয় যে শিক্ষা শাস্ত্রটি রচিত করেছিলেন সেইটিকেই এখন সকল বেদের অধ্যয়নের জন্য সহায়ক হিসেবে ধরে নেওয়া হয়। এরপর আমরা আলোচনা করব কল্প নিয়ে। এই কল্প অঙ্গটি দেখুন নামেই পরিচয় হচ্ছে কল্পনা। কি হচ্ছে, যার দ্বারা যজ্ঞাদি কল্পিত সমর্থিত হয় তাকেই কল্প বলে। বেদের ব্রাহ্মণ গ্রন্থে যাগযজ্ঞাদির বিবরণ আমরা পাই, সেটি এর আগে আমরা বেদ নিয়ে যখন উপনিষদ নিয়ে আলোচনা করছিলাম তখন সেটিতে বলছিলাম যে সংহিতা যে অংশ, সংহিতা অংশ কোনটি, উপনিষদ অংশ কোনটি, এগুলি আমরা আলোচনা করেছি। আপনারা চাইলে আমাদের যে উপনিষদ কথা এই শিরোনামে যে ভিডিওটি আছে সেখানটা আপনারা শুনে নিতে পারেন। তা বেদের ব্রাহ্মণ গ্রন্থে যাগযজ্ঞাদির বিবরণ বহু বিস্তৃত এবং নানা আখ্যায়িকায় জড়িত। তার আখ্যায়িকা প্রভৃতি অংশ বাদ দিয়ে কেবল যজ্ঞের অনুষ্ঠান প্রক্রিয়াদি কিভাবে হবে সেই নিয়ে যে সূত্রাকারে যে গ্রন্থ রচিত হয়েছিল তাকেই আমরা কল্প বলি এবং কেউ কেউ কল্পসূত্র বলে। তাহলে আমরা কি পাচ্ছি, যে কল্প শব্দের অর্থ হচ্ছে বিধি, নিয়ম, ন্যায়, কর্ম, আদেশ। আর সূত্র শব্দের অর্থ কি, এখানে সূত্র শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। তাহলে যে শাস্ত্রে বা গ্রন্থে বৈদিক বিধিবিধান নিয়ম আদি সংক্ষেপে বর্ণিত হয়েছে তাকেই কিন্তু আমরা কল্প বলি বা কল্পসূত্র বলি। কল্পসূত্রে কি হচ্ছে, বৈদিক কর্মকাণ্ড, যজ্ঞের নিয়ম ক্রমবদ্ধভাবে দেওয়া হয়েছে। তাছাড়াও আমাদের দেখুন বেদ আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। আমরা হয়তো নিজেরাই জানি না, আমরা সবকিছুই কিন্তু, আমরা যারা সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী তারা কিন্তু সবকিছুই বেদের সঙ্গে, আমাদের যে আচার সংস্কার যেগুলো রয়েছে সেগুলো বেদ নির্ভর।
এবং বেদের দেখানো পথেই কিন্তু আমরা এগিয়ে চলি। তাই শুধু এই যে যাগযজ্ঞের যে নিয়ম সেটুকু নয়, যজ্ঞের নিয়ম যে সেখানে দেওয়া হয়েছে তা নয়, আমাদের দৈনিক জীবনের বিধিবিধান, কর্তব্য, অনুষ্ঠান, সামাজিক, রাজনৈতিক পরম্পরা, ব্যক্তিগতভাবে আমরা কি 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 কর্তব্য করব সেগুলোরও নির্দেশ সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আপনারাই ভাবুন এই কল্প বা কল্পসূত্র আমাদের কতটা প্রয়োজনীয়। এক কথায় যদি আমরা বলি যে আমাদের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সকল প্রকার ক্রিয়াকলাপের বিধি এবং নিয়ম যে আছে তা এই কল্পসূত্র নির্ভর। এই যে কল্পসূত্র, এই কল্পসূত্রকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সূত্রসূত্র, একটা হচ্ছে গৃহ্যসূত্র, আরেকটি হচ্ছে ধর্মসূত্র। সূত্রসূত্রটি কি? সূত্রসূত্রটি হচ্ছে যজ্ঞকে বৈদিক সংস্কৃতির কিন্তু কেন্দ্রবিন্দু বলা চলে। আমাদের বৈদিক সংস্কৃতিতে প্রধান গুরুত্ব হচ্ছে এই যজ্ঞ। সূত্র ও স্মার্ত অনুসারে যজ্ঞকে আমরা কি করি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অগ্নিত্র শাস্ত্র যজ্ঞ সূত্র এবং আবশ্যত্থ বা গৃহাগ্নি সাধ্য যজ্ঞ স্মার্ত বলা হয়। তা বেদের প্রত্যেক শাখার জন্যই কিন্তু আলাদা আলাদা সূত্র ছিল। এবার আসুন গৃহ্যসূত্রে। এই গৃহ্যসূত্রে দৈনিক জীবনের সাথে সম্পর্ক, সেই গৃহ থেকে গৃহ্যসূত্র, এই গৃহ্যসূত্রে আমাদের দৈনিক জীবনের সাথে সম্পর্কযুক্ত যে সকল কর্তব্য এবং ধর্ম আছে, সেই ধর্মীয় যে সকল বিধি তারই আলোচনা করা হচ্ছে এই গৃহ্যসূত্রে। সেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে বিভিন্ন সংস্কার, যে বিভিন্ন আচার, যে বিভিন্ন কর্তব্য, সেই সংস্কার, আচার, কর্তব্যের যে কিভাবে আমরা সেগুলো সাধিত করব, তারই কিভাবে পালন করব, তারই বর্ণনা দেওয়া হয়েছে এই কল্পের এই গৃহ্যসূত্রে। আর এরপর আসে ধর্মসূত্র। ধর্মসূত্রের আমাদের সেই সময়, এখন এটি অবশ্যই জানা প্রয়োজন, ধর্মসূত্রে আমাদের 4 আশ্রম, 4 বর্ণ ও রাজকীয় নিয়মের বর্ণনা দেওয়া হয়েছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, পারমার্থিক, এই যে সকল বিষয়ের উপদেশ দেওয়া হয়েছে আমাদের এই ধর্মসূত্রে। এছাড়াও আরেকটি সূত্র আমরা পাই, শূন্যসূত্র। এই শূন্যসূত্র হচ্ছে কোন শাস্ত্রজ্ঞ এই শূন্যসূত্রকেও কল্পসূত্রের মধ্যে ধরেছেন আর কি, যে এখানে কিন্তু আমরা কোনো অনুক্রম, রচনাক্রম এখানে আমরা পাই না। তাই এই সূত্রটির একটু উল্লেখ করে দিই। শূন্যসূত্রে যজ্ঞের বেদি নির্মাণ এবং কেমন হবে, কতটা পরিমাপ হবে, সেইগুলো এবং গণনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তা এই গেল আমাদের কল্প নামক যে অঙ্গটি রয়েছে, সেই কল্পশাস্ত্রের একটি ছোট পরিচয়। এরপর আমরা আলোচনা করে নেব বা জেনে নেব ব্যাকরণ সম্পর্কে। দেখুন, ব্যাকরণ সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু জানা আবশ্যক। বেদের অর্থকে যথাযথভাবে বুঝবার জন্যই ব্যাকরণ জানাটা কিন্তু অতি আবশ্যক। পাণিনি এবং ব্যাকরণের এতটাই গুরুত্ব যে পাণিনি বলছেন যে বেদের মুখ হচ্ছে ব্যাকরণ, মুখ্যং ব্যাকরণং শ্রীতম। আবার পতঞ্জলি, তিনি মহাভাষ্যকার পতঞ্জলি, ঋষি পতঞ্জলি, তিনি বলছেন সর্ববেদাঙ্গের মধ্যে ব্যাকরণই হচ্ছে মুখ্য। তিনি বলছেন প্রধানং সরস্য অঙ্গেষু ব্যাকরণম। ব্যাকরণ শব্দের অর্থ, তাহলে আমরা কি পাচ্ছি? ব্যাকরণ শব্দের অর্থ সম্পর্কে আবারও বলা হচ্ছে যে ব্যাক্রিয়ন্তে বুৎপত্তি দতে শব্দা অনেন ইতি ব্যাকরণম, অর্থাৎ যার দ্বারা শব্দের ব্যুৎপত্তিজনক ব্যাখ্যা করা যায় তাকেই ব্যাকরণ বলে। তাহলে ব্যাকরণের মূল উদ্দেশ্য হলো কি? ব্যাকরণের মূল উদ্দেশ্য হলো শব্দের উৎপত্তি সহ প্রকৃতি নির্ণয় করে শব্দের যথাযথ অর্থ নির্ণয় করা। তা ব্যাকরণ শাস্ত্রের আদি মূলও কিন্তু পবিত্র বেদ। ব্যাকরণ শাস্ত্রের আদি যে মূল, সেটিও কিন্তু পবিত্র বেদ। বেদ মন্ত্রে অনেক শব্দের আমাদের ব্যুৎপত্তি উপলব্ধ হয়।
তাহলে আমরা আদি ব্যাকরণ কিন্তু বেদকে বলতে পারি, কারণ বেদ মন্ত্রে আমরা অনেক শব্দের ব্যুৎপত্তি উপলব্ধি করতে পারি, অনেক শব্দের অর্থ বুঝে নিতে পারি। আর এই ব্যাকরণের জন্য আমাদের পাণিনির ব্যাকরণের উপরে নির্ভর করতে হয়। পাণিনির যে ব্যাকরণ তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি যেমন বেদ পড়ার জন্য তার ব্যাকরণ যেমন সহায়ক, তেমনই আমাদের যে লৌকিক ব্যাকরণ, অর্থাৎ যে ব্যাকরণ আমাদের এই আমরা পাঠ করি, সেটি মানে আমাদের যে ছোটবেলা থেকে যে ব্যাকরণ শিখেছি তারও মূল কিন্তু ওই পাণিনির ব্যাকরণই। তা পাণিনির ব্যাকরণের উপর নির্ভর করে আমাদের বেদ পাঠ করতে হয়। এছাড়া পতঞ্জলি যে মহাভাষ্য লিখেছেন, সেই পতঞ্জলির মহাভাষ্য কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন হয় বেদ যখন আমরা পাঠ করি সেটি বুঝতে, সেটি সহায়তা করতে। এরপর আমরা আলোচনা করব, জেনে নেব নিরুক্ত সম্পর্কে। তা নিরুক্ত শব্দের অর্থ সম্পর্কে ঋগ্বেদ ভাষ্য ভূমিকাতে সায়নাচার্য বলছেন যে অথার্ববোধে নিরপেক্ষতায় পদজাত তুনিরুক্তম, অর্থাৎ অর্থ জ্ঞানের জন্য স্বতন্ত্র রূপে যেখানে পদের সমূহ সম্পর্কে বলা হয় তাই হচ্ছে নিরুক্ত। অন্যান্য বেদাঙ্গের প্রায় সূত্রাকার, এবং এই নিরুক্তের একটি বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য যে বেদাঙ্গ, সেই বেদাঙ্গ কিন্তু সূত্রাকারে লেখা হলেও নিরুক্ত কিন্তু গদ্যাকারে লেখা। এই নিরুক্ত মূলত নিঘুণ্ট নামক বৈদিক কোষের ভাষ্য। বেদের যে বিশাল অর্থ, সেই অর্থকে বোধগম্য করার জন্য নিরুক্ত শাস্ত্রটির প্রণয়ন করা হয়। কেননা যদি আমরা সেই অর্থ বুঝতে না পারি, অর্থ বোধগম্য না হয়, তাহলে মন্ত্র সংকুচিত হয়ে যায়, মন্ত্রের সংকোচন হয় এবং ফলে বেদ পড়াটাই আমাদের ব্যর্থ হয়। নিরুক্ত সম্পর্কে বলতে গেলে আরো যেটা বলতে হয় যে নিঃশেষ রূপে পদসমূহ যাতে উক্ত হইয়াছে তাহাকেই নিরুক্ত বলে। তা নিরুক্তির তিনটি ভাগ আমরা পাই। নিরুক্তির তিনটি ভাগের নাম হচ্ছে নৈঘণ্টুক কাণ্ড, নৈগম কাণ্ড এবং দৈবত কাণ্ড। নৈঘুট কাণ্ডের 5টি অধ্যায়, নৈগম কাণ্ডের 6টি অধ্যায় এবং দৈবত কাণ্ডের 6টি অধ্যায়। তাহলে সর্বমোট আমরা 6, 12 এবং 5 অর্থাৎ 17টি অধ্যায় পাচ্ছি। এরপর আমরা যে অঙ্গটি নিয়ে কথা বলবো সেই অঙ্গটির নাম হচ্ছে ছন্দ। তা বেদ মন্ত্র পাঠ করতে গেলে কিন্তু ছন্দের জ্ঞান থাকা আবশ্যক। এই যে 4টি বেদ, এই 4টি বেদের কিন্তু অধিকাংশ মন্ত্রই হচ্ছে ছন্দবদ্ধ। ঋগ, সাম এবং অথর্ব সংহিতার প্রায় মন্ত্রই কিন্তু ছন্দবদ্ধ। কেবল যজুর্বেদের আমরা কিছু গদ্য মন্ত্র দেখতে পাই। বেদের ছন্দ গণছন্দ নয়, কি হচ্ছে তা অক্ষর ছন্দ। অক্ষর গণনা করে ছন্দ নির্ণয় করা হয়েছে। আবারও বলি, বেদের ছন্দ কিন্তু অক্ষর গণনা করে ছন্দ নির্ণয় করা হয়েছে। আমরা এখানে 7খানা ছন্দ দেখতে পাই: গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, তৃতীয়ষ্টুপ ও জাগতি। এই 7টি ছন্দ আমরা দেখতে পাই। এগুলো কিন্তু সবই হচ্ছে বৈদিক ছন্দ এবং কিছু কিছু এখান থেকে কিছু কিছু হচ্ছে পরবর্তীকালে আমাদের এই যে ব্যবহারিক ছন্দ সেখানে প্রয়োগ করা হয়েছে। এর বাইরে আমরা এই ছন্দগুলোকে হচ্ছে সবকটি আমরা বলতে পারি বৈদিক ছন্দ। তা এরপর হচ্ছে জ্যোতিষ। দেখুন, এই জ্যোতিষ হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। কেননা আমাদের দৈনন্দিন জীবন যার যোগ্য যাই করি না কেন এবং প্রত্যেক দিনের কর্তব্য, সেটি হচ্ছে বেদ নির্ভর। তা এই যে বৈদিক ক্রিয়াকাণ্ড, এই বৈদিক ক্রিয়াকাণ্ডের যথাযথ কাল নির্ধারণের জন্য কিন্তু জ্যোতিষের জ্ঞান থাকা আবশ্যক। রাশি, নক্ষত্র, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি এবং কখন বছর শুরু হচ্ছে, কখন বছর শেষ হচ্ছে, এইগুলো যদি না জানা যায় তাহলে কিন্তু বৈদিক যজ্ঞের অনুষ্ঠান সম্ভবই না।
তা প্রত্যেক যজ্ঞের জন্য সৌত্র ও গৃহ্য কর্মের জন্য আলাদা আলাদা কাল, তিথি, ঋতু প্রভৃতির বিধান আছে। তা জ্যোতিষ থেকে আমরা এগুলি জানতে পারি। এইটি হচ্ছে আমাদের শেষ বা অন্তিম বেদাঙ্গ। আপনারা আশা করি জানতে পারলেন। বেদাঙ্গ সম্পর্কে আমরা একটি যে ছোট আলোচনা করলাম, বেদাঙ্গের যে একটি পরিচয় দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা সেটি জানতে পেরেছেন বা আমরা বোঝাতে পেরেছি। পুরোটা হয়তো এই মাধ্যমে বোঝানো সম্ভব হয়ে ওঠে না, এবং খুব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলি বলতে হয়। তার কারণ এখানে এই মাধ্যমে আলোচনা করলে সেটি দীর্ঘ হয়ে গেলে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ আমরা প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকি, আপনারাও ব্যস্ত, ফলে দীর্ঘক্ষণ এই আলোচনা শোনা হয়তো সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা সংক্ষেপে আজকে এই আলোচনাটি করলাম। আশা করি আমাদের এই কথা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই এবং আমরা আগামী দিনে পাথেয় খুঁজে পাই। আর এই পাথেয়তে নির্ভর করেই আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। আমাদের ভালো লাগছে, আপনারা শুনছেন, জানছেন। ঠিক এভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, নিজে আনন্দে থাকুন, অন্যকে আনন্দিত রাখুন। আজকে এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।